পশ্চিমবঙ্গের রাজনীতি বোধহয় খানিকটা অন্যরকম। এই রাজনীতিতে পর্যালোচনা আছে, সমালোচনাও রয়েছে। সরকার পুরনো হোক নতুন হোক ফিরে ফিরে আসে চর্চা। যেহেতু বিজেপি নতুন সরকার তৈরি করেছে এবং 100 দিন পার করেছে, ফলে বিজেপি নিয়ে একটা পর্যালোচনা শুরু হয়েছে। সমালোচনা কি করার জায়গা রয়েছে? আজকে এই আলোচনা নিয়ে আমার সঙ্গে আজকে আছেন তন্ময় ভট্টাচার্য। আপনারা হয়তো অনেকেই জানেন না, তন্ময়দা অসুস্থ ছিলেন, সদ্য বাড়ি ফিরেছেন। তন্ময়দা কেমন আছেন? ভালো না খুব একটা। আচ্ছা, মানে শারীরিক দুর্বলতা প্রকট। আচ্ছা, একটা বড় অপারেশন হয়েছে। ন্যাচারালি এটার হিলিং হওয়ার জন্য একটু সময় দিতে হবে। সম্পূর্ণ বিশ্রাম ডাক্তারই বারণ করেছেন। আচ্ছা, বলেছেন নর্মাল অ্যান্ড অ্যাক্টিভ লাইফ লিড করতে। কিন্তু নর্মাল অ্যান্ড অ্যাক্টিভ লাইফ আমার ক্ষেত্রে যা আমি বুঝি সেটা মেনটেন করতে আমিই পারছি না শারীরিক দুর্বলতার কারণে। বুঝতে পেরেছি। তার মধ্যে দিয়ে চেষ্টা করছি ওদের টাইগার জিন্দা হ্যাঁ, এর থেকে বড় কথা আর কি হতে পারে? হ্যাঁ, আপনি মাঠে নামবেন, ফিরবেন, আপনাকে যেরকম দেখেছি সেরকমই থাকবেন। যে প্রশ্নটা মানে যেটা এই মুহূর্তে খুব চর্চা চলছে সেটা হচ্ছে যে 100 দিন বিজেপি সরকার পার করলো বাংলার মানে প্রশাসক হিসেবে। আপনি 100 দিনকে কীভাবে বিশ্লেষণ করছেন? সমালোচনার জায়গা রয়েছে বা খুব প্রশংসার জায়গা রয়েছে, কীভাবে বিশ্লেষণ করছেন? আমি মনে করি 100 দিন কোনো একটা সরকারের বিবেচনার জন্য যথেষ্ট না। আচ্ছা, একটা জিনিস মনে রাখতে হবে যে এই সরকারটা এসছে 15 বছরের একটা চরম অরাজক, নৈরাজ্য, গভর্নেন্সহীনতা, প্রাতিষ্ঠানিক দুর্নীতির সর্বোচ্চ প্রকাশ, সরকারি স্বেচ্ছাচারিতা এবং গোটা সরকারি ব্যবস্থাপনাটার রাজনীতিকীকরণ, এই সব কিছুর অবসান ঘটিয়ে। এখন অবসান এই শব্দটা ব্যবহার করা খুব সহজ, কারণ এটা ছিল, এটা নেই। এই সরকারটা ছিল, এই সরকারটা নেই। জাস্টিফাই করা কঠিন না, জাস্টিফাই করা যায় না। তার কারণ হচ্ছে সরকারটা নেই মানে সরকারের পরিচালকগুলো বদলেছে। সিস্টেমটা কি বদলে গেছে? সিস্টেমটা তো বদলে যায়নি। ধরুন আপনি যে কোনো একটা পৌরসভা যদি ধরেন, আমার বরানগর পৌরসভা, ফর উদাহরণ যদি আমি আপনাকে বলি যে আমার বরানগর পৌরসভায় পুরনো সরকারটা যখন চলে যাচ্ছে, নতুন সরকারটা যখন হচ্ছে, সেই সময় 600টা বহুতলের বেআইনি নির্মাণের কাজ চলছিল। এবার এই সরকারটা এলো মানে 600টা বহুতলের বেআইনি নির্মাণের কাজ বন্ধ হয়ে গেল? সম্ভব না। পুরনো সরকারটা যখন চলছিল তখন ধরুন আমার পৌরসভা এলাকায় 8টা পুকুর ভরাটের কাজ চলছিল বেআইনিভাবে। নতুন সরকারটা এলো, 8টা পুকুর ভরাটের কাজ একসঙ্গে বন্ধ হয়ে গেল? সম্ভব না। গোটা পৌরসভা এলাকায় 17টা জায়গায় বেআইনি পার্কিং করে তোলাবাজি চলছিল। সরকারটা এলো মানে সেটা বন্ধ হয়ে গেল? 10টা 60টার ঠেক চলছিল, সরকার এলো মানে বন্ধ হয়ে গেল? 14টা বেআইনি মদের দোকান চলছিল, সরকারটা এলো মানে বন্ধ হয়ে গেল? ব্যাপারটা এরকম হয় না। ফলে একটা সিস্টেমে এগুলো চলছিল। মানে আপনি কি কোথাও এটা বলতে চাইছেন যে ওল্ড ওয়াইন আর নিউ বটল, এটা বলতে চাইছেন? আমি এটাও বলছি না। আচ্ছা, মুশকিল হচ্ছে আমরা অতি সরলীকরণে বিশ্বাসী বেশিরভাগ মানুষ। সেই জন্য 5 দিন দেখেই বলে দিলাম ওল্ড ওয়াইন ইন নিউ বটল। আমি সে দলের লোক না। আচ্ছা, আবার 5 দিন দেখেই বলে দিলাম সব বদলে গেছে, আমি সে দলেরও লোক না। বুঝেছি। ধরুন এই যে রচনা ব্যানার্জি, তিনি গতকালই সম্ভবত বলেছেন যে 100 দিনে এই সরকার 50 বছরের কাজ করে ফেলেছে। আমি পুরনো সরকারটার গন্ধ পেলাম, কারণ পুরনো সরকারটার 100 দিনের শেষে পুরনো মুখ্যমন্ত্রী বলেছিলেন 100 দিনে 5 বছরের কাজ করে ফেলেছেন। রচনা ব্যানার্জি সেটাকে 10 গুণ বাড়িয়ে 50 বছর বলে দিলেন।
হ্যাঁ, সরকারের মুখ্যমন্ত্রী এটা বলেননি, বরং তিনি বলেছেন আমাকে 1 বছর সময় দিন। 1 বছরের মধ্যে আবার এটাও বলেছেন 1 বছরের মধ্যে 10-এ 9 আপনারা না দিলে ব্যর্থ বলে ধরে নেব বলেছেন। আমি বলছি তিনি বলেছেন, নতুন মুখ্যমন্ত্রী বলেছেন যে আমাকে 1 বছর সময় দিন। আর নূতন মুখ্যমন্ত্রীর মুখ্যমন্ত্রিত্ব হওয়ার আগের মুহূর্ত পর্যন্ত তার বিরোধিতা করা সাংসদ, তৃণমূল কংগ্রেসের সাংসদ, যিনি অতীতে কুইন্টাল কুইন্টাল ধোঁয়া উঠতে দেখেছেন কারখানার চিমনি থেকে, তিনি 50 বছরের কাজ দেখে ফেললেন। এই যে দেখার চোখটা, এই দেখার চোখটা কি হওয়া উচিত বৈজ্ঞানিক? আমার খুব পরিষ্কার কথা হচ্ছে, নীতিগত দিক থেকে আমি মনে করি বিজেপি এবং তৃণমূলের ভেতরে অর্থনৈতিক নীতিগত দিক থেকে কোনো পার্থক্য নেই। আচ্ছা আচ্ছা। সুতরাং তৃণমূল সরকার যে অর্থনৈতিক নীতির দ্বারা পরিচালিত হতো, বিজেপি সরকার তার চাইতে উন্নত কোনো অর্থনৈতিক নীতির দ্বারা পরিচালিত হবে, এটা যারা প্রত্যাশা করছেন ভুল করছেন। বেশ। কারণ এরা তো বলেছিল যে একবার আমাদের এনে দেখুন, দিল্লির দামে পেট্রোল কলকাতায় চালু হয়ে যাবে, যেদিন আসবো সেই দিন সেই মুহূর্ত থেকে। এসছেন, 100 দিন হয়েছে, দিল্লির দামে পেট্রোল চালু হয়নি, দিল্লির দামে ডিজেল চালু হয়নি, রান্নার গ্যাস 3 বার বেড়ে গেছে। এরা বলেছিল জিরো টলারেন্স দুর্নীতির প্রশ্নে। কিন্তু আপনারা সকলেই দেখেছেন এবং আপনাদের বিভিন্ন চ্যানেলগুলো দেখিয়েছে যে বিজেপির কোনো একজন এমএলএ, এমনকি বিজেপির রাজ্য সভাপতি নিজেও স্বীকার করেছেন, একাধিকবার প্রকাশ্য মঞ্চে বলেছেন যে কয়েকটা বিধানসভা কেন্দ্রের এমএলএদের দেখা যাচ্ছে যে ফিতে নিয়ে ফ্ল্যাটের স্কোয়ার ফিট মাপতে বেরিয়ে পড়েছেন। এটা পার্টি অ্যালাউ করবে না। এই যে এটা পার্টি অ্যালাউ করবে না, এই কথাটাকে দুহাত তুলে সমর্থন না করার কোনো কারণ নেই। কিন্তু যতক্ষণ এটা পার্টি অ্যালাউ করছে, মানে যারা এটা করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিচ্ছে, ততক্ষণ এই কথাটাকে বক্তৃতার বাইরে প্রয়োগের রাস্তায় এসে গেছে মনে করারও কোনো সুযোগ নেই। ফলে আমি খালি গালাগাল করে যাব, এটা আমি মনে করি এক ধরনের রাজনৈতিক দৈন্যতা। শুধু গালাগাল করাটা আমার কাজ হতে পারে না। আমার বিজেপি সভাপতির বক্তব্যের এই অংশটাকে সমর্থন করতে হবে যে ইয়েস, উই আর উইথ ইউ, উই ডু ইট। আবার এটা যদি কার্যকর না হয়, তাহলে সেই ক্ষেত্রে নির্দিষ্ট তথ্য প্রমাণ সহ রাস্তায় আন্দোলনেও নামতে হবে। ধরুন এখন পর্যন্ত অভয়া বিচারকাণ্ড, তার ক্ষেত্রে 1 স্টেপ এগোয়নি। কিন্তু কি আশ্চর্য দেখুন, পানিহাটির প্রাক্তন বিধায়ক গ্রেপ্তার হলেন। সমস্ত মূলধারার মিডিয়ায় প্রচার হলো যে অভয়াকাণ্ডের জন্য নির্মল ঘোষ গ্রেপ্তার হয়েছেন। আদবে নির্মল ঘোষ অভয়াকাণ্ডের জন্য গ্রেপ্তার হননি। তিনি গ্রেপ্তার হয়েছিলেন অন্য একটা অভিযোগে। একজনের লটারির টিকিট, পুরস্কার পাওয়া টিকিট, গায়ের জোরে তাকে মারধর করে তার থেকে ছিনিয়ে নেওয়া ইত্যাদি ইত্যাদি সংক্রান্ত যে এফআইআর ছিল সেই এফআইআরে। কিন্তু আমাদের মূলধারার মিডিয়া আসলে যে কারণে গ্রেপ্তার হয়েছিলেন সেটাকে কার্যত চেপে গিয়ে, আমি শব্দটা ব্যবহার করব, কার্যত চেপে গিয়ে অভয়াকাণ্ডে গ্রেপ্তার হয়েছেন বলে, অর্থাৎ অভয়াকাণ্ডের বিচারের জন্য এই সরকার কতটা তৎপর, এরকম একটা ধারণা জনমানসে তৈরি করতে চাইলেন। যে মিডিয়া তো গণতন্ত্রের 4র্থ স্তম্ভ। মিডিয়ার ভূমিকার উপর গণতান্ত্রিক ব্যবস্থার প্রয়োগ, অপ্রয়োগ, সাফল্য, ব্যর্থতা
সমালোচনা, প্রশংসা অনেকটা নির্ভর করে। এবার একটা মিডিয়া একটা ইস্যুকে সম্পূর্ণ একটা বা সবগুলো মিডিয়া একটা ইস্যুকে সম্পূর্ণ অন্য পথে ধাবিত করে দিল। মানুষ 2-3 দিন সেটা নিয়ে লাফালাফি করলেন, নির্মল ঘোষও জামিন পেয়ে গেলেন, সবই হয়ে গেল। কিন্তু ওই 2-3 দিনের লাফালাফিটা আর মিডিয়ার আর্কাইভগুলো ভর্তি হয়ে থাকলো। ভবিষ্যতের কোনো গবেষক এটাকে গবেষণা করতে গেলে পরে 3 দিন ধরে মিডিয়ার আর্কাইভ থেকে তিনি এইটাই পাবেন। এবার প্রশ্ন হচ্ছে, যখন এটা মিডিয়া করছেন তখন সরকারের পক্ষ থেকে দায়িত্ব নিয়ে কেউ এটা বললেন না যে না, ওনাকে গ্রেপ্তার অভয়াকাণ্ডের জন্য করা হয়নি, ওনাকে গ্রেপ্তার করা হয়েছে এই কারণে। তাহলে তিনি মিডিয়ার এক পেশেমির বিরোধিতা করছেন, সরকার এটা প্রমাণ করতে পারত। যদি মুখ্যমন্ত্রী হন, তথ্য সংস্কৃতি মন্ত্রী হন, অন্য কোনো মন্ত্রী হন, না আমি মন্ত্রীর উপর জোর দিচ্ছি এই জন্য যেহেতু স্টেপটা সরকারের, স্টেপ ইজ অফ দ্য গভর্নমেন্ট, ফলে আমি মন্ত্রিসভার কারোর কথা বলছি এই কারণে। বুঝতে পেরেছি। কারণ দলের পক্ষে এটা বলা খুব সহজ এবং খুব অসঙ্গত না। সরকার সরকারের কাজ করছে। তৃণমূল যেমন দল এবং সরকারকে এক করে দিয়েছিল, তৃণমূলের প্রত্যেকটা প্রশাসনিক সভা ওদের দলীয় সভা হতো। এ অভিযোগ আমি করতে পারবো না যে বিজেপির প্রত্যেকটা প্রশাসনিক সভা বিজেপির দলীয় সভা হচ্ছে। আউটকাম কি বেরোচ্ছে, রেজাল্ট কি বেরোচ্ছে, স্বতন্ত্র প্রশ্ন। কিন্তু সভাগুলো চক্ষু লজ্জা উঠিয়ে দিয়ে দলীয় সভা হচ্ছে, এই অভিযোগটা আমি করতে পারবো না এখন পর্যন্ত, আমি করবো না অন্তত। ফলে মানুষের ভেতরে ভুল ধারণা তৈরি করবার ক্ষেত্রে মিডিয়ার ভূমিকাটা স্বতঃপ্রণোদিত নাকি মিডিয়ার ভূমিকাটা সরকার পোষিত, এ প্রশ্নটা জাগা স্বাভাবিক। এবং এই প্রশ্নটার উত্তর শেষ পর্যন্ত মিডিয়া না দিলেও সরকারকে দিতে হবে। অন্তত আদালতের কাছে তো দিতেই হবে। কারণ আদালতে তো কেসটা চলবে, জামিন হতে পারে, কেসটা তো আদালতে চলবে। তাহলে কোনটা দুধ কোনটা পানি সেটা প্রকাশিত হবে। ধরুন বলা হয়েছিল যে এই যে শিক্ষক নিয়োগের দুর্নীতি, এটার অবসান ঘটিয়ে শিক্ষক নিয়োগের কাজটা দ্রুত হবে। একটা টেট পরীক্ষায় দুর্নীতি নিয়ে একটি ছেলে আমার কাছে এসেছিল বলাগড় থেকে, তার নাম নারায়ণ চ্যাটার্জি। আচ্ছা, আমি আপনাকে তার ডিটেল এক্ষুনি দিয়ে দিতে পারি। তার নম্বর কমানো হয়েছিল, পরে যখন খাতা রিভিউ হয় তার নম্বর বাড়ে। কোর্টে চলাকালীন মামলায় এই রকম কেস হয়েছে, এমন 73 জনকে চাকরিতে জয়েন করতে বলা হয়। এই 73 জনের ভিতর 67 জন জয়েন করে গেছেন, আমি যতদূর খবর রাখি। আচ্ছা, 6 জন এখনো করেননি, 5 জন করবেন না বলে জানিয়েছেন। আচ্ছা, তার মানে এই 5 জন এই সময়ের ভিতর অন্য বিকল্প ভালো কাজ পেয়েছেন। একমাত্র এই ছেলেটি নারায়ণ চ্যাটার্জি, তার রোল নাম্বার আমি আপনাকে এক্ষুনি দিতে পারি, সেই ছেলেটি জয়নিং লেটারটা পাচ্ছে না। কারণ কি? আমি ব্যক্তিগতভাবে সরকারের বিভিন্ন মহলে এটা নিয়ে কথা বলেছি। একটা উত্তর আসছে যে তিনি বিএড পাস না। প্রশ্ন হচ্ছে ওই যারা লিস্টে চাকরি পেয়েছেন তারা অনেকেই বিএড না।
তার চেয়েও বড় কথা যেটা, সেটা হচ্ছে যে সময়ের, যে বছরের, ডকুমেন্টটা খুলে দেখতে হতে পারে, সেই বছরে বিএড বাধ্যতামূলক ছিলই না। টেটের চাকরির জন্য বিএড বাধ্যতামূলক সে বছরে ছিলই না। অর্থাৎ সে বছরে যারা সৎভাবেও চাকরি পেয়েছেন তাদের ভেতরেও অনেকেই বিএড না, আর যারা এই রায়ের ফলে চাকরিতে রিজয়েন করবার স্কোপ পেয়েছেন তাদেরও অনেকে বিএড না। আচ্ছা, সুতরাং সে বিএড না, এটা তার চাকরি না পাওয়ার ক্যাটাগরি হতে পারে না, কিন্তু সে পায়নি। মানে এছাড়া অন্য কোনো কারণ খুঁজেও পাওয়া যাচ্ছে না? আমি জানি না, বুঝতে পেরেছি। আমি তো সরকার না। সেটা অবশ্যই। ফলে সরকার অন্য কোনো কারণ বলতে পারবে কি পারবে না আমি জানি না। তাহলে কোর্টের অর্ডারে ৭৩ পাওয়ার কথা, ৬৭ পেল। ৫ করবে না, ১ পেল না। তাহলে এই যে ১ আটকে গেল কেন? জবাব তো সরকারকে দিতেই হবে, আজ নয়তো কাল। কি জবাব সরকার দেবে আমি জানি না। বলা হয়েছিল যে এই যা দুর্নীতি হয়েছে তার উপযুক্ত তদন্ত ইত্যাদি করার মধ্য দিয়ে এবং সেখানে সঠিক লোক নিয়োগের ব্যবস্থা করা হবে। আমরা মাঝে মাঝে ঘোষণা শুনছি এত শিক্ষক নেওয়া হবে। সরকার তৈরি হওয়ার পরেই শুনেছিলাম ৪৯,০০০ শিক্ষক নেওয়া হবে, কিন্তু এখন পর্যন্ত কোনো স্টেপ দেখছি না। আমরা এটা শুনেছিলাম সরকার তৈরি হওয়ার পরেই, যে বিভিন্ন পৌরসভায় যে দুর্নীতিগ্রস্তরা চাকরি পেয়ে আছেন, সেই অয়নশীল অ্যান্ড কোম্পানি, আপনাদের সব মনে আছে, এজেন্সি, বিভিন্ন জায়গায় বিজেপির নির্বাচিত প্রতিনিধিরা, আমি ব্যক্তিগতভাবে জানি, এ নিয়ে বিভিন্ন পৌর বোর্ডের সঙ্গে আলোচনাতেও বসেছেন, কথাও বলেছেন কি হয়েছে, কেন হয়েছে, জবাব দিন। পৌরসভাগুলো তার মতো করে গোল গোল যে জবাব দিতে পেরেছে দিয়েছে, যেখানে পারেনি। সেই বিধায়করা এটা বলে গেছেন, সরকার এটাকে ছেড়ে দেবে না। ছেড়ে দেবে না ভালো আশাবাদী কথা, আমি উৎসাহিত হচ্ছি, কিন্তু কিছু হতে দেখছি না। তারাই চাকরি করছেন, তারাই পয়সা লুটে নিয়ে যাচ্ছেন, এবং পরিষেবাও কোনো উন্নত হচ্ছে না। আমি হতাশ হচ্ছি। তাহলে এই যে সরকারের বলা এবং সরকারের করা, দাম কমছে না, চাকরি হচ্ছে না, শূন্য পদে নিয়োগ বন্ধ, মূল্যবৃদ্ধি ক্রমবর্ধমান, দুর্নীতির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ ডিম মারাটা না। ডিম ছোড়াটা কোনোদিন দুর্নীতির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ হতে পারে না। ডিম ছোড়াটা একটা রাগের বহিঃপ্রকাশ। আমি কথা বলতে পারবো না, বলবো না যে রাগটা অমূলক, রাগটা স্বাভাবিক। এত যন্ত্রণা, এত অত্যাচার, এত অবহেলা, এত অপমান সাধারণ মানুষকে সহ্য করতে হয়েছে তৃণমূলের এই সমস্ত নেতাদের দ্বারা, যে সাধারণ মানুষের ক্ষোভ যদি আছড়ে পড়ে, সেটাকে আপনি বেআইনি বলতে পারেন, কিন্তু সব বেআইনি কি অপরাধ? আমি জানি না এটাকে কিভাবে সংজ্ঞায়িত করা যায়, কিন্তু কতগুলো পরিস্থিতিতে কতগুলো স্বাভাবিক বহিঃপ্রকাশ ঘটে। এই স্বাভাবিক বহিঃপ্রকাশগুলোকেও ছুঁড়ে ফেলে দেওয়া যায় না। এই সব মিলিয়ে ১০০ দিন সময়কাল
আমাকে 100 ভাগ আশাহত করে চলেছে। আমি এই কথাটা খুব জোরের সঙ্গে এক্ষুনি বলছি না। আচ্ছা, আবার একটা নতুন সরকার এসেছে, একটা নির্দিষ্ট সময় অবধি দেখতেই হবে। সেটা মুখ্যমন্ত্রী 1 বছর বলেছেন, আমার মনে হতে পারে সেটা 6 মাস যথেষ্ট, আপনার মনে হতে পারে সেটা মিনিমাম 2 বছর হওয়া উচিত। এক একজনের ক্ষেত্রে এক এক রকম পারসেপশন হতে পারে, কিন্তু আজকেই শেষ কথা বলে দেব, এই জায়গায় যেতে আমি রাজি না। আর আরেকটা জিনিস যেটা আমি বুঝছি, সেটা হচ্ছে বিজেপি নামক দলটা সর্বভারতীয় ক্ষেত্র থেকে রাজ্য ক্ষেত্র পর্যন্ত এই মুহূর্তে বোধহয় ভয়ঙ্কর অন্তর্দ্বন্দ্বে দীর্ণ। আচ্ছা, যে কোনো বুর্জোয়া ফ্যাসিস্ট দল, তাদের ভিতর অন্তর্দ্বন্দ্ব রাজনৈতিক অর্থনৈতিক প্রশ্নগুলোতে সহজাতভাবেই থাকে। আজ পর্যন্ত পৃথিবীর কোনো প্রান্তে এমন কোনো বুর্জোয়া পলিটিক্যাল পার্টির ইতিহাস কেউ দেখাতে পারবে না যা চরম রাজনৈতিক আন্তর্দ্বন্দ্বে দীর্ণ হয়নি। আচ্ছা, আমাদের দেশেও কংগ্রেসের মধ্যে বারবার এই জিনিস দেখা গেছে। অন্য যে দক্ষিণপন্থী দলগুলো ছিল, সে চৌধুরী চরণ সিংয়ের পার্টি হতে পারে, চন্দ্রশেখরের পার্টি হতে পারে, তাদের মধ্যেও ছিল, বিজেপির মধ্যেও আছে। বিজেপিতে আসলে 3টে প্রবণতা কাজ করে। একটা হচ্ছে আরএসএস পরিচালিত বিজেপি। আরএসএস যেমনভাবে চালাতে চায় তেমনভাবে চলতে রাজি বিজেপি। আরএসএস নিজে মুখ থেকে কখনো মুখোশ হিসেবে ভারতীয় জনসংঘ, কখনো হিন্দু মহাসভা, একটা সময় দ্বৈত সদস্য পদ জনতা পার্টির মধ্যে ঢুকে, আবার একটা সময় ভারতীয় জনতা পার্টি তৈরি করেছে। কিন্তু এই যে পার্টিগুলোতে বিভিন্ন সময় যে লোকগুলো এসেছে, সেই লোকগুলো কি সবাই আরএসএস না? আজকের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, তিনি কি কোনোদিন আরএসএস করেছেন? হিমন্ত বিশ্ব শর্মা কোনোদিন আরএসএস করেছেন? আমার ক্ষেত্রে আমি তো শুনিনি। জানেন না আপনি, করেননি, আসলে করেননি। রাজনীতি যখন দক্ষিণপন্থা এবং পুঁজিবাদের সংমিশ্রণের চূড়ান্ত আকার নেয়, যে আকার নিলে পরে ফ্যাসিবাদের প্রতিষ্ঠাতা সময়ের অপেক্ষা হয়ে দাঁড়ায় যে ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হবেই, এই যে সময়কালটা পলিটিক্সে, এই সময়কালটায় সেই ফ্যাসিজম বা ফ্যাসিমো শক্তির মধ্যে যে কম্বিনেশনগুলো কাজ করে, শুভেন্দু অধিকারীর এটা বলাটা সেই কম্বিনেশনের একটা প্রকাশ। আচ্ছা, আরএসএস তিনি করেননি। হ্যাঁ, দিলীপ ঘোষ আরএসএস করেছেন, শ্রমিক ভট্টাচার্য আরএসএস করেছেন। সুতরাং আরএসএস প্রভাবিত বিজেপি হিসেবে দিলীপ ঘোষ যা, আরএসএস প্রভাবিত বিজেপি হিসেবে শুভেন্দু অধিকারী তা না, হতেই পারেন না, বিজ্ঞানে মেলে না। ঠিক একই রকমভাবে আরো 10টা নাম এখান থেকে বলা যেতে পারে, কিংবা সর্বভারতীয় ক্ষেত্রেও
আরএসএস প্রভাবিত বিজেপি হিসেবে যোগী আদিত্যনাথ যা, আরএসএস প্রভাবিত বিজেপি হিসেবে বিদেশমন্ত্রী জয়শঙ্কর কি তা? না, নিশ্চয়ই না। তাহলে আপনি খেয়াল করলে দেখবেন সর্বভারতীয় বিজেপির ক্ষেত্রে একটা ট্রেন্ড হচ্ছে গোটা ভারতবর্ষকে গুজরাট শাসিত ভারতবর্ষে পরিণত করো। প্রধানমন্ত্রী গুজরাট, স্বরাষ্ট্রমন্ত্রী গুজরাট, দেশের প্রধান দুই বাণিজ্যিক প্রধান বা প্রধান দুই শিল্প প্রধান মুকেশ আম্বানি, গৌতম আদানি গুজরাট, দেশের ব্যাংকের টাকা বিদেশে মেরে দিয়ে চলে যাওয়া, একটা সময় ৭৩ জনের নামের তালিকা বেরিয়েছিল, তার ভিতর সম্ভবত ৬৯ জন ছিলেন গুজরাটের। ভারতবর্ষে যত রকম বিনিয়োগ নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পরে এসেছে, তার ৫০% বেশি পেয়েছে গুজরাট। তার মানে গোটা ভারতবর্ষের রূপ, রস, সার, জল, তাপ সব নিংড়ে গুজরাটকে এমন একটা জায়গায় প্রতিষ্ঠিত করো যে গুজরাট হবে ভারতবর্ষের মুখ, নিউক্লিয়াস, আর বাকি ভারতবর্ষটা যে অন্ধকারে আছে সে অন্ধকার আরো বেশি ঘনীভূত হোক। আন্দামান কিংবা নিকোবর দ্বীপপুঞ্জে লক্ষ লক্ষ গাছ কেটে ফেলা হোক। আমাজনের জঙ্গলকে বলা হয় হচ্ছে লাতিন আমেরিকার অক্সিজেনের ফুসফুস বা ফুসফুসের অক্সিজেন। আমাদের এই ভারতবর্ষের উত্তর পূর্বায়নের বিস্তীর্ণ অংশের ফুসফুসের অক্সিজেন হচ্ছে নিকোবর দ্বীপপুঞ্জ। সেখান থেকে গৌতম আদানিরা একচেটিয়া ব্যবসা করুক, সেই লাভের গুটটা গিয়ে বিনিয়োগ হোক গুজরাটে। অর্থাৎ গুজরাট বেসড ইন্ডিয়া। আচ্ছা, উত্তরপ্রদেশ মানবে কেন গুজরাট বেসড ইন্ডিয়া? মহারাষ্ট্র মানবে কেন গুজরাট বেসড ইন্ডিয়া? বিহার মানবে কেন? অন্ধ্রপ্রদেশ মানবে কেন? তাহলে এগুলো নিয়ে কি বিজেপির অভ্যন্তরে দ্বন্দ্ব নেই? আছে, থাকতে বাধ্য, বহিঃপ্রকাশও করতে বাধ্য। এই যে স্বরাষ্ট্রমন্ত্রী সিজেপির মুভমেন্ট নিয়ে সংসদে বিবৃতি দেওয়ার জন্য যাচ্ছেন না, গিয়েছিলেন শেষ দিন কিন্তু পারেননি দিতে আর কি শেষ মুহূর্তে। কেন? এই কেনর উত্তরটা কিন্তু বিজেপি স্পষ্ট করে দেয়নি। আসলে দিতে পারছে না, তার কারণ হচ্ছে বিজেপির ভিতরে নিয়ে ৩-৪টে মত আছে এবং বিজেপি রাজনৈতিক মত এবং আরএসএস এর মতটা এক না, সে দুটোয় ফারাক আছে। ফলে রাজনীতি তার সমগ্র জটিলতা নিয়ে এই মুহূর্তে বিজেপির শরীরের অভ্যন্তরের কাদামাটি মাখা জায়গাগুলোকে ক্রমাগত উন্মুক্ত করে চলেছে। আপনি বিজেপির ১০০ দিন নিয়ে একটা সত্যি একটা খুব বিস্তারিত একটা ব্যাখ্যা আপনি রেখেছেন। শ্রোতারা যারা শুনছেন তারা নিশ্চিতভাবেই এই ব্যাখ্যাটার সঙ্গে অনেক ক্ষেত্রেই একমত হয়তো হবেন বা তারা হয়তো পাল্টা কোনো যুক্তি সাজাবেন হয়তো। আমাকে একটা জিনিস আপনি বলুন, সেটা হচ্ছে যে একটা সরকারের না হয় বিশ্লেষণের জন্য একটা ৬ মাস সময় লাগতে পারে, ১ বছর সময় লাগতে পারে, ২ বছর সময় লাগতে পারে, কিন্তু একজন মানুষকে পর্যালোচনা করার জন্য তো খুব বিরাট সময় লাগে না।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে 100 দিন দেখার পর আপনার কি মনে হচ্ছে? দেখুন, মানে আপনি সবকটা মাথায় রেখে বলুন। না, আমি আগেও বলেছি, আমি শুভেন্দুকে বহুদিন ধরে চিনি। সেই কারণে আপনাকে প্রশ্নটা করা। আমি খুব স্পষ্ট করেই বলছি, শুভেন্দুকে আমি যথেষ্ট দক্ষ, কর্মক্ষম, যোগ্য একজন মানুষ হিসাবে মনে করি। আচ্ছা। এগুলো নিয়ে আমার ওর সম্পর্কে কোনো প্রশ্ন নেই। কিন্তু কথা হচ্ছে যে ওর যে দক্ষতা, ওর যে কর্মক্ষমতা, ওর যে যোগ্যতা, সেই যোগ্যতাকে রাস্তায় নামানোর জন্য যে পারিপার্শ্বিকতা প্রয়োজন, ওর পার্টির মধ্যেও কি সেই পারিপার্শ্বিকতা পাচ্ছে? আমার জিজ্ঞাসা, আমার উত্তর না, বুঝতে পেরেছি, আমার প্রশ্ন। আবার দ্বিতীয় জিজ্ঞাসা এইটা যে শুভেন্দু তৃণমূল কংগ্রেস করেছে, মানে সাধারণের মতো তো করেনি, তৃণমূল কংগ্রেসের 2 নম্বর লোক হিসাবে করেছে। এবং তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা রন্ধ্র এবং রন্ধ্রের অভ্যন্তরে কি আছে শুভেন্দু অনেকের চাইতে ভালো জানে। সেই রন্ধ্রের অভ্যন্তরে যেগুলো আছে সেগুলো শুভেন্দুর পক্ষে উন্মুক্ত করা যতটা সহজ, শুভেন্দু কি ততটা মনে প্রাণে করতে চাইছে, আগ্রহী? যদি আগ্রহী হয় তাহলে সময় কম লাগবে, কারণ ও জানে ভালো গোটা বীরভূম থেকে। এই যে এখন কদিন আগেই দেখছিলাম কত ওই টুলু মণ্ডল নাকি, তার ওই পাথরের ব্যবসার জন্য পশ্চিমবঙ্গ সরকার 2400 কোটি টাকা না কত কোটি টাকা হচ্ছে তার যে পাওনা ট্যাক্স, সেই ট্যাক্স লস করেছে। এটা তো শেষ 5 বছরে করেনি, শুভেন্দু বিজেপি হওয়ার পরে করেনি, শেষ 15 বছরে করেছে। তাহলে 10 বছরের পাটটা শুভেন্দু জানতেন। তাহলে এর সঙ্গে আরো কে কে যুক্ত সেটারও মেজরটা শুভেন্দু জানতেন। এবং ঘটনাচক্রে শুভেন্দু নিজে ওই জেলার দায়িত্বের সঙ্গেও ছিলেন। তাহলে সকলের আগে সেই অপরাধীরা গ্রেপ্তার হলো না কেন? উত্তরটা শুভেন্দু জানে, আমি জানি না। বুঝতে পেরেছি। ফলে এরকম অজস্র বিষয় আছে যেখান থেকে এ প্রশ্নটা উঠতে বাধ্য যে আপনি মানুষকে যেটা বলেছেন বা আপনার যে বলাটায় মানুষ ভরসা করেছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি যে বিজেপির এই ঐতিহাসিক বিজয়ের সিংহভাগ কৃতিত্ব এই রাজ্যে শুভেন্দু অধিকারীর। আমি নিজে এটা মনে করি। মানুষ শুভেন্দুকে বিশ্বাস করেছে এবং গত নির্বাচনে নন্দীগ্রামে, এই নির্বাচনে ভবানীপুরে মমতা ব্যানার্জিকে শুভেন্দু হারিয়েছে। 4টিখানি ব্যাপার নাকি? এবং 2 জায়গাতেই ঘোষণা করে হারিয়েছে, হারাবো বলে হারিয়েছে। ফলে এইটা যিনি পারেন তাকে স্যালুট জানাবো না কেন? অবশ্যই স্যালুট জানাবো। আবার এইটা যিনি পারেন, তিনি মমতা ব্যানার্জির করা সমস্ত অপরাধের 10 বছর ধরে সঙ্গী থেকে অপরাধীদের চিনতে 100 দিনের থেকে কত বেশি 365 দিন সময় নেবেনই বা কেন? এ প্রশ্নটাই বা করবো না কেন? কখনোই, আমি এর আগেও আপনার সঙ্গে বহু ইন্টারভিউ নিয়েছি, আমি আপনাকে দেখেছি কখনো আপনি ভবিষ্যৎবাণীতে চট করে যান না, কিন্তু আবার কিছু কিছু ক্ষেত্রে যাননি এমনও নয়। যেমন নওশাদ সিদ্দিকীকে নিয়ে আপনি
ভবিষ্যৎবাণী করেছিলেন 70,000 ভোটে জিতবে। হ্যাঁ, আলটিমেটলি হয়েও ছিল তাই। তো দুটো বিষয়ই মাথায় রেখে আপনাকে যদি আমি একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে বাংলার বুকে বিজেপি সরকার 5 বছরের বেশি ক্ষমতায় থাকতে পারবে? খুব মুশকিল বলা। আসলে কি জানেন তো, রাজনীতি তো একটা বহমান নদী। এই সময়ের ভিতর জাতীয় রাজনীতিতে, আন্তর্জাতিক রাজনীতিতে কি পরিবর্তন হবে না হবে আপনিও জানেন না, আমিও জানি না। কিন্তু এই যে দিল্লির এই যে ইরান কে আমেরিকা এবং ইসরায়েলের যৌথ আক্রমণ, ইরানের প্রতিরোধ, বিশ্ব রাজনীতির চেহারা বদলে দিয়েছে। 6 মাস আগেও যে আমেরিকা বিশ্ব রাজনীতির একচ্ছত্র প্রভু ছিল, সে আমেরিকা আজ আর বিশ্ব রাজনীতির একচ্ছত্র প্রভু না। প্র্যাকটিক্যালি আমেরিকা এবং ইসরায়েল ইরানকে আক্রমণ করে যুদ্ধে হেরেছে, জেতেনি। আমেরিকা অপরাজেয় ধারণা বদলে গেছে। অর্থনৈতিক ক্ষেত্রে চীনের সঙ্গে পাল্লা দিতে আমেরিকা সক্ষম, এই কথাটাও এখন আর বলা যাচ্ছে না। আমেরিকা ব্যর্থ, সে পরাস্ত হচ্ছে চীনের কাছে। ইউরোপের দেশগুলো আমেরিকার একচ্ছত্র দাদাগিরি যে মানছে না, সেটা বুঝতেই পারছেন। তাহলে বিশ্ব রাজনীতির চেহারা বদলাচ্ছে। আবার রাশিয়া ইউক্রেন যুদ্ধটা যতই অনভিপ্রেত হোক, যুদ্ধটা চলছে। আমেরিকার কাছে আত্মসমর্পণে ভারতের যে ভূমিকা, সে ভূমিকা চক্ষুলজ্জা এবং নিন্দার সমস্ত স্তর অতিক্রম করে এগিয়ে চলেছে। আন্তর্জাতিক রাজনীতির এই প্রেক্ষাপটে 2029-এ ভারতের লোকসভার নির্বাচন হবে। যেভাবে এই প্রথম 12 বছরে নরেন্দ্র মোদীর মন্ত্রিসভার একজন মন্ত্রীকে পদত্যাগ করতে হলো, ভারতবর্ষের জেনজির আন্দোলনের এই উত্তাল সমুদ্রের হার না মানা ঢেউয়ের ক্রমাগত আক্রমণে আছড়ে পড়তে হলো নরেন্দ্র মোদীর সাম্রাজ্যকে। এটা কোন পর্যন্ত যাবে? নালসারের ঘটনা, আমাদের বাঁকুড়ার একটি ছেলে তার বাবাকে পিটিয়ে মেরে ফেলেছে, সে সিজেপির আন্দোলনে ছিল বলে। সরকার ক্ষতিপূরণ দিতে চাইলে ছেলেটি বলছে, আমার বাবার মৃত্যুর জন্য আমার পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে না, আমি ভালো শিক্ষার দাবিতে লড়াইয়ে গেছিলাম বলে তো আমার বাবাকে মরতে হয়েছে, একটা ভালো স্কুল করে দিন ওই টাকায়। এই যে পলিটিক্যাল চেঞ্জ, আদর্শবোধের দিকে পলিটিক্সটার আবার আসার শুরু, একটা আদর্শহীনতার রাজনীতিতে নিয়ে যাওয়া হচ্ছিল গোটা দেশকে। তৃণমূল নিয়ে যাচ্ছিল, বিজেপি নিয়ে যাচ্ছিল। সেখান থেকে আগাবার একটা আদর্শ বোধের রাজনীতির দিকে যাওয়া, অভিমুখ বদলে যাওয়া। রাজনীতির ভবিষ্যৎ অভিমুখ নির্ধারণ করবে আদৌ 2029-এ নরেন্দ্র মোদী থাকবেন কিনা, বিজেপি জিতলেও নরেন্দ্র মোদী থাকবেন কিনা। কারণ আরএসএস এর প্রথম পছন্দ আর নরেন্দ্র মোদী হবেন না, এটা বোঝাই যাচ্ছে। আরএসএস লেড বিজেপি, আরএসএস এর সঙ্গে যুক্ত এবং বিজেপি, লেড নয় যুক্ত, আর আরএসএস এর সঙ্গে যুক্ত নয় বিজেপি।
এই পশ্চিমবাংলায় যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বিজেপিকে ভোট দিল, তারা কি আরএসএসের সঙ্গে যুক্ত ভোটার নাকি? তারা আরএসএসকে ভালোবেসে ভোট দিয়েছে নাকি বিজেপি? দেয়নি। যেহেতু দেয়নি, সেহেতু এটা মনে রাখতে হবে যে এই ভোটটা শেষ কথা বলার ছিল না। এই ভোটটা ছিল হচ্ছে তৃণমূল কংগ্রেসের অত্যাচারের হাত থেকে বাংলাকে রক্ষা করার। 5 বছর বাদের নির্বাচনে সেই ইস্যুটা কিন্তু থাকবে না। এবারের নির্বাচনের মেন ইস্যু ছিল কি? তৃণমূল থাক, তৃণমূল যাক। 5 বছর বাদের নির্বাচনের মেন ইস্যু তৃণমূল থাক, তৃণমূল যাক না। মেন ইস্যু বদলে যাবে। সে তো কুশাই হয়ে বিজেপি ওরিয়েন্টেডই হয়ে যাবে। রাজনীতি এত স্বাভাবিকভাবে বোঝার বিষয় না। যারা রাজনীতিকে এত স্বাভাবিকতায় নিয়ে আসতে চায়, আমি তাদের দলে পড়ি না।